হ্যালো এভরিওয়ান, আমি হাবিবুল্লাহ খান চলে এসেছি আপনাদের সাথে ফিজিক্স এর সেকেন্ড পর্ব নিয়ে। আজকে আমরা নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের কিছু ইন্টারেস্টিং টপিক দেখব। সিউডোফোর্স এবং তার অ্যাপ্লিকেশন দেখব। সিউডোফোর্স হচ্ছে আমাদের খুবই ইন্টারেস্টিং একটি টপিক এবং ইম্প্যাক্টফুল একটা টপিক, ইন দ্য সেন্স দ্যাট অনেক ডিফিকাল্ট প্রবলেম আসলে এটার অ্যাপ্লিকেশন করে আমরা ইজিলি সলভ করতে পারি। তো চলেন ভাইয়া আমরা আগে থিওরিটা দেখি, প্র্যাকটিস প্রবলেমে চলে যাব। সো সিউডোফোর্স বোঝার জন্য আমাদেরকে কিছু বেসিক জিনিস দেখা লাগবে। আপেক্ষিক বেগ আর আপেক্ষিক ত্বরণ। চলেন ভাইয়া দেখি আপেক্ষিক বেগ কি ভাইয়া। ধরেন এক্স এর বেগ হচ্ছে ভিএক্স আর ওয়াই এর বেগ হচ্ছে ধরেন ভিওয়াই। তখন আমরা সবাই জানি যে আপেক্ষিক বেগের জন্য এক্স এর সাপেক্ষে ওয়াই এর আপেক্ষিক বেগ হবে ভিওয়াই মাইনাস ভিএক্স। সহজ ভাষায় বলতে গেলে যার সাপেক্ষে বের করতেছি তার আগে একটা মাইনাস দিব। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। এটুকু আমরা সবাই জানি মোটামুটি, কোনো সমস্যা নাই। ওকে, ভালো। এরপরে দেখেন ভাই, আপনাদের প্রতি আমার একটা কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে, বেগের ক্ষেত্রে যেটা হচ্ছে ট্রু, এটা কি ত্বরণের ক্ষেত্রেও ট্রু হবে? বেগের ক্ষেত্রে যদি আপেক্ষিক বেগ থাকে, ত্বরণের ক্ষেত্রেও কি ভাই আপেক্ষিক বেগ থাকা উচিত না? আপেক্ষিক ত্বরণ থাকা উচিত না? এটা তো ভাই কমন সেন্স থেকে বোঝা যাচ্ছে, তাই না? আমাদের কমন সেন্স বলতেছে যে ভাই বেগের ক্ষেত্রে যদি আপেক্ষিক বেগ থাকে, তাহলে ত্বরণের ক্ষেত্রে আপেক্ষিক ত্বরণ থাকবে। চলেন দেখি এখানে বিষয়টা কি হবে। ধরেন আমরা ধরে নিলাম এক্স নামক একটা লোকের ত্বরণ হচ্ছে এক্স আর ওয়াই এর ত্বরণ হচ্ছে এ ওয়াই। তাহলে আমাদের এক্স এর সাপেক্ষে ওয়াই এর আপেক্ষিক ত্বরণ কত হবে ভাইয়া? এক্স এর সাপেক্ষে ওয়াই এর আপেক্ষিক ত্বরণ হবে হচ্ছে এ ওয়াই মাইনাস এক্স, তাই না? বেসিক্যালি এ ওয়াই মাইনাস এক্স, একই কনসেপ্ট। যার সাপেক্ষে বের করতেছি তারটা হচ্ছে বিয়োগ করে দিলাম। সো বেগের ক্ষেত্রে যেটা ট্রু, ত্বরণের ক্ষেত্রেও সিমিলার একটা কনসেপ্টই আমাদের ট্রু হবে। বুঝলাম এতটুকু? ঠিক আছে, ভালো। তো চলেন ভাই আমরা এর পরের জিনিসটাতে একটা চলে যাই। একটা ছোট্ট একটা থট এক্সপেরিমেন্ট করব। তাহলেই হচ্ছে আমরা এখান থেকে কনসেপ্টগুলো আসলে দেখতে পারবো। তো চলেন ভাই দেখি। থট এক্সপেরিমেন্টটা অনেকটা এরকম যে ধরেন আপনি একটা গাড়িতে করে হচ্ছে ডান দিকে এ নট ত্বরণে হচ্ছে গতিশীল হচ্ছেন। আর আপনি ধরেন সামনে একটা গাছ দেখতে পেলেন। ওকে, কোনো ধরনের সমস্যা নেই। গাছের ত্বরণ হচ্ছে অ্যাজ ইউজুয়াল 0। সো সিস্টেমটা হচ্ছে এরকম আছে। আপনি আস্তে আস্তে হচ্ছে ডানে এভাবে সরে যাচ্ছেন। এখন ভাই আমরা তো সবাই হচ্ছে গাড়িতে উঠছি নাকি, কিংবা বাসে হচ্ছে উঠেছি। আমরা কি দেখি নরমালি? আমরা দেখি যে হচ্ছে আমাদের আশেপাশের যে এনভায়রনমেন্টটা সেটা আমাদের থেকে পেছন থেকে সামনের দিকে, মানে সামনে থেকে পেছনের দিকে চলে আসছে। সো এই সামনে থেকে পেছনের দিকে চলে আসাটাকেই হচ্ছে আমরা গাড়িতে বসে দেখি। আর দেখি যে গাড়ির যে অভ্যন্তরে যে জিনিসগুলো আছে সবগুলো হচ্ছে স্টেবল, মানে স্থির আছে। এটাকেও আমরা দেখতে পারি। সো আপনি যে হচ্ছে গাড়িতে বসে আছেন, আপনার সাপেক্ষে আসলে আমরা কি দেখতে পাবো? আপনার সাপেক্ষে আমরা দেখতে পাবো যে গাড়ির সাপেক্ষে গাছের আপেক্ষিক ত্বরণ, গাড়ির সাপেক্ষে গাছের আপেক্ষিক ত্বরণ কত হবে ভাইয়া আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলে? এটা হবে হচ্ছে এটি মাইনাস এ নট, যার সাপেক্ষে তাকে বিয়োগ করব। এটি এর ভ্যালু হচ্ছে 0, 0 মাইনাস এ নট ইকুয়াল টু আসে হচ্ছে মাইনাস এ নট। এটা হচ্ছে আমরা পাই। সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে এরকমই। সো আপনি গাড়িতে বসে দেখবেন যে গাড়িটাই স্থির, গাড়িটাই স্থির। আর রাদার আপনি দেখতে পাবেন যে গাছটা আপনার দিকে এ নট ত্বরণে মুভ করে আসতেছে। মানে বাম পাশে ত্বরণ হচ্ছে মাইনাস এ নট পরিমাণ। বুঝছি আমরা? এটা হচ্ছে আপনাদের মানে বেসিক কনসেপ্ট যে গাড়িতে বসে যে আমরা দেখে যে আমাদের পরিবেশটা আমাদের দিকে চলে আসতেছে, ওইটাই হচ্ছে আমরা ব্যাখ্যা করলাম। এখন ভাইয়া চলেন একটা দুষ্টামি করি। এখানে যে হচ্ছে গাছটা যে ত্বরণে মুভ করতেছে, আমরা কি জানি ত্বরণ থাকলে নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করা যায়, এফ ইকুয়াল টু এম এ। এটা তো ত্বরণের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তাই না? সো এখানে আমরা গাছটার উপরে কি ভাই নিউটন সেকেন্ড ল অ্যাপ্লাই করতে পারি না? চলেন একটু চেষ্টা করে দেখি। চেষ্টা করলে কি দাঁড়ায় আমরা একটু পর্যবেক্ষণ করে দেখি। এফ ইকুয়াল টু আসে গাছের ভর ইন্টু তার ত্বরণ মাইনাসে, তাহলে পাচ্ছি মাইনাস এম ইন্টু এ নট। এই ভ্যালুটা হচ্ছে আমরা পাচ্ছি। ঠিক আছে, সিম্পল কথা, আমরা এই গাছের জন্য নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করলাম। ওকে, ভালো। এখন ভাই আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই গাছটাকে কি এমন কেউ আছে যে এখান থেকে একজন ব্যক্তি যারা হচ্ছে এখান থেকে ধাক্কা দিচ্ছে, অথবা কোনো একটা রশি দিয়ে কেউ টানতেছে? কেউ তো নাই। কেউ কি আদৌ হচ্ছে এখানে থেকে মাইনাস এম এর পরিমাণ বল দিচ্ছে?
এই বলটা কি আদৌ কেউ প্রোভাইড করতেছে? এরকম কাউকে কি আমরা দেখতেছি? আমরা পাবো না এরকম কাউকে। যদি এরকম কাউকে যদি না পাই, তাহলে এই বলটা কেন তৈরি হইলো? এই বলটা তৈরি হইছে কারণ আপনি হচ্ছে ত্বরণে মুভ করতেছিলেন সামনের দিকে। এই কারণে আপনি হচ্ছে একে মাইনাস এন ত্বরণে দেখতে আসছেন। সো এখানে যে একটা এরকম আজগুবি টাইপের একটা বল আমরা হচ্ছে দেখতে পাইলাম, একে আমরা বলি হচ্ছে সিউডো ফোর্স। এটাই হচ্ছে আমাদের সিউডো ফোর্স। সিউডো ফোর্সের বাংলা, সিউডো মানে হচ্ছে ভ্রান্ত বা মিথ্যা, আর ফোর্স মানে ফোর্স। সো এটা একটা ফেক টাইপের একটা ফোর্সের মতো অ্যাক্ট করতেছে। তো আমরা সিউডো ফোর্সের বিষয়টা বুঝলাম ভাইয়া। তাহলে সিউডো ফোর্স যদি বুঝে থাকি, আমরা একটু সংক্ষেপে একে রিক্যাপ করে দেখি যে সিউডো ফোর্স আসলে বিষয়টা কি। সিউডো ফোর্স ভাইয়া জেনারেট হইলো কেন? কারণ হচ্ছে যে মাপতেছে, পর্যবেক্ষক হচ্ছে অ্যাক্সেলারেট করতেছিল, গাড়িটা হচ্ছে ডানে যাচ্ছিল। সো আমরা কি বলতে পারি, অ্যাক্সেলারেটিং রেফারেন্স ফ্রেমের কারণে এটা হচ্ছে সিউডো ফোর্স তৈরি হয়। আর সিউডো ফোর্সের মান কত ভাই? সিউডো ফোর্সের মান আমরা দেখলাম যে বস্তুর ভর, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বস্তুর ভর মাল্টিপ্লাইড বাই মাইনাস অফ অবজারভারের ত্বরণ। সো বস্তুর ভর ইন্টু মাইনাস অফ পর্যবেক্ষকের ত্বরণ, এটা হচ্ছে সিউডো ফোর্সের মান, তাই না? সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের সিউডো ফোর্সের সামারি। তো সিউডো ফোর্সের তৈরি হয় কেন? আমাদের পর্যবেক্ষক যখন হচ্ছে ত্বরণে মুভ করে। আর সিউডো ফোর্সের মান কত? ভর ইন্টু মাইনাস অফ পর্যবেক্ষকের ত্বরণ। তাহলে আমরা সিউডো ফোর্সের কনসেপ্টটা মোটামুটি বুঝতে পারলাম। সো এটাই হচ্ছে আমাদের ওভারঅল সিউডো ফোর্সের কনসেপ্ট। একটু সংক্ষেপে রিক্যাপ করলে বলি যে কি কি ছিল। প্রথমে আমরা হচ্ছে দেখলাম যে আমাদের আপেক্ষিক ত্বরণ আসছিল। আপেক্ষিক ত্বরণের পর দেখলাম যে হচ্ছে আপেক্ষিক ত্বরণের কারণে মানে আজগুবি টাইপের হচ্ছে মানে গাছকে হচ্ছে মাইনাস টেন ত্বরণে মুভ করতে দেখলাম। পরে এই গাছের উপর নিউটন সেকেন্ড ল অ্যাপ্লাই করতে যে আমরা সিউডো ফোর্স হচ্ছে ডিরেক্টলি মানে কনসেপ্টে হচ্ছে চলে যেতে পারলাম। সো এটাই হচ্ছে আমাদের সিউডো ফোর্সের মেইন বেসিক বা মেইন আবির্ভাবের কনসেপ্টটা। ওকে, ভালো, আমরা সবই বুঝতে পারছি। তো চলেন ভাই, মানে এত মানে থিওরি পড়ে তো লাভ নাই, চলেন আমরা হচ্ছে এর অ্যাপ্লিকেশনের দিকে মুভ অন করি। এর অ্যাপ্লিকেশনটা দেখতে হচ্ছে আমাদের ভালো লাগবে। তো চলেন ভাই দেখি। একটা কমন প্রবলেম নিচ্ছি আমাদের প্রামাণিক স্যারের বইয়ের ম্যাথ, বাট এইভাবে আমি সিউডো ফোর্সের অ্যাপ্লাই করে দিলে আপনি দেখবেন যে হচ্ছে কত সুন্দর আর কত ভালো একটা ম্যাথ প্রবলেমটা, কত ইজিলি হচ্ছে আমরা করতে পারতেছি। প্রবলেমটা কি বলা ভাইয়া? আপনার হচ্ছে 10 কেজি ভরের একটা বস্তু আছে এখানে, এর উপরে আছে হচ্ছে আমাদের 2 কেজি ভরের একটা বস্তু। প্রশ্ন বলতেছে যে আমি এই 10 কেজি ভরের যে বস্তুটা আছে না, এরা ধরে আমি ডান দিকে হ্যাচকা টান দিব, ডান দিকে একটা ক্যাপিটাল এফ বল প্রয়োগ করব। এখন বলা আছে যে মাঝখানের যে সারফেসটা এটা হচ্ছে ঘর্ষণযুক্ত, আর বাকিটুকু হচ্ছে ঘর্ষণবিহীন। এটা হচ্ছে আমাদের ওভারঅল মানে দেওয়া প্রশ্নের মধ্যে ডেটা দেওয়া আছে। ওকে, ভালো বুঝলাম। এখন আমরা একটু চিন্তা করি যে আসলে হবেটা কি। মানে ধরেন এখানে যদি কোনো ঘর্ষণ না থাকতো, তাহলে কি হইতো? তাহলে হচ্ছে আমরা এই দশ দশ কেজির যদি টান দিতাম, এই 10 কেজি সুন্দর মতো এখানে ডাইনে যায় এখানে চলে যেত। বাট এর উপরে তো কোনো ঘর্ষণ নাই, ও ডাইরেক্ট নিচে পড়ে যেত। বিষয়টা এরকম হইতো, সে পিছলে পড়তো। বেসিক্যালি 2 কেজিটা হচ্ছে পিছলে পড়ে যেত, এটা হচ্ছে বিষয়টা হইতো। বাট এখানে হয়েছে কি, আমাদের ঘর্ষণ থাকার কারণে এই 10 কেজির ডানে টানলে ওই হচ্ছে 2 কেজির হচ্ছে ডানে টাইনে দিবে। সো এই ঘর্ষণটা ওরে পিছলাইতে বাধা দিতেছে। সো সামারি বললে হচ্ছে বিষয়টা এটা। আমাদের প্রশ্নে জিজ্ঞেস করতেছে যে এফ বলের মান কত হলে 2 কেজি ভরের বস্তুটি পিছলে পড়বে। সো এফ এর কোন মানের জন্য এই বস্তুটা আমাদের পিছলে পড়বে, বা এই পিছলে হচ্ছে বাম পাশে পড়ে যাবে। এটা হচ্ছে আমাদের ওভারঅল কনসেপ্ট। সো চলেন ভাই আমরা একটু সলভ করার চেষ্টা করি। কিভাবে করব দেখেন, আমাদের ফোর্স হচ্ছে এফ, টোটাল ভর হচ্ছে 12 কেজি। সো টোটাল সিস্টেমটা যদি মুভ করে ডান দিকে, তাহলে আমরা কি লিখতে পারি, এফ ইকুয়াল টু 10 + 2 ইন্টু এ। কারণ কি টোটালটা একসাথে হচ্ছে মুভ করার কথা চিন্তা করতেছি। তাহলে আমরা কি আসবে এখান থেকে আসে, এফ ইকুয়াল টু 12 এ। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। বুঝলাম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বুঝলাম। আমরা এই যে ত্বরণের ভ্যালু হচ্ছে এ ধরে নিয়েছিলাম, এফ ইকুয়াল টু 12 এ দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, ভালো। এখন কি করব, এখন হচ্ছে আমরা দুষ্টামিটা করব। আমরা কি করব, ধরেন একটা
মানুষকে এই বস্তুটার উপর এইভাবে বসাই দিব। এই মানুষটা হচ্ছে এখানে বসে থাকবে, ও যা দেখবে আমি ওর সাপেক্ষে হচ্ছে বিষয়গুলো ক্যালকুলেট করব। এই মানুষটা কি দেখবে ভাই দেখেন, এই মানুষটা দেখবে যে ও হচ্ছে ডান দিকে এ ত্বরণে চলে যাচ্ছে। সো এই মানুষের সাপেক্ষে দেখা যাবে যে আমাদের ত্বরণের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। সকল পরিবেশ হচ্ছে আমাদের বাম দিকে এ ত্বরণে হচ্ছে মুভ করা স্টার্ট করবে আপেক্ষিক ত্বরণের কনসেপ্ট দিয়ে। সো আমাদের এই 2 কেজি ভরের বস্তুর উপর একটা সিউডো ফোর্স অ্যাক্ট করবে ভাই, তাই না? কারণ সে ত্বরণে গতিশীল। অ্যাক্সেলারেটিং রেফারেন্স ফ্রেমেই তো আমাদের সিউডো ফোর্স আসে, তাই না? সো দেখেন আসলে কি আসতেছে, এই 2 কেজি ভরের বস্তুটার উপর আসলে বাম দিকে হচ্ছে একটা সিউডো ফোর্স অ্যাক্ট করে, যার ভর হচ্ছে এম ইন্টু এ। আর ডান দিক বরাবর একটা ফ্রিকশন অ্যাক্ট করে এই ফ্রিকশনের মান হচ্ছে মিউ এম জি। এখন পিছলে পড়া শুরু করবে কখন ভাই, যখন এই সিউডো ফোর্স আর এই ফ্রিকশনের মান দুইটা সমান হবে, তাই না? সো আমরা সেটা লিখতে পারি যে এম এ সমান মিউ এম জি। তাহলে আমার এখানে দেখেন ইকুয়েশন দিলে কাটাকাটি করে এম চলে যায়, আমরা পরে পাবো এ সমান মিউ জি। এখন এর ভ্যালু হচ্ছে 1 নাম্বার থেকে লিখতে পারি F/12 ইকুয়াল টু মিউ জি। মিউ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.1 মাল্টিপ্লাইড বাই 10। সো আমাদের এফ এর ভ্যালু আসে হচ্ছে আমাদের 12 নিউটন। বুঝতে পারছি ভাইয়া? দেখেন প্রবলেমটা কত ইজিলি সলভ হলো না? আমাদের একটু চিন্তা করা লাগছে, বাট ক্যালকুলেশন কতটুকু? ক্যালকুলেশন হচ্ছে 3 লাইন ভাই, 4 লাইন। আমি তো বড় করে করছি দেখে এতটুকু আসছে। সো আমরা ইজিলি হচ্ছে ম্যাথটা করতে পারলাম। সো এই ধরনের মানে সিউডো ফোর্সের অ্যাপ্লিকেশন রিলেটেড প্রবলেমগুলো হচ্ছে আমাদের জেনে রাখা ভালো। কারণ অ্যাডমিশন টেস্টে তাহলে অনেক আনফেয়ার অ্যাডভান্টেজ পাওয়া যায়। দেখা যাবে যে ধরেন মানে আপনি খুব ইজিলি অল্প সময় হচ্ছে ম্যাথগুলো করতে পারতেছেন, আরেকজন হয়তো বা শর্টকাটটা না জানার কারণে হয়তো আমাদের টাইমটা বেশি লাগতেছে। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। ভালো লাগলে অবশ্যই হচ্ছে কোনো সাজেশন থাকলে কমেন্টে দিয়ে যাবেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সবারই আমন্ত্রণ থাকলো। আজকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভালো থাকুন সবাই।